হ্যালো 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 চেক হ্যালো চেক। ওকে, তো আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসছি। অ্যাটমিক মাস বের করার যে ফর্মুলা ছিল ইনিশিয়ালি, সেটা হচ্ছে 6.4 ডিভাইডেড বাই স্পেসিফিক হিট। স্পেসিফিক হিটকে এক্সপেরিমেন্টাল বিভিন্ন মেথডে বের করা হতো, 6.4 দিয়ে তাকে ডিভাইড করা হতো। এটা করলে কি পাওয়া যেত? অ্যাটমিক ওয়েট। এইভাবে বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট ক্যালকুলেট করা হয়েছিল 13, কিন্তু পরে সেটা যে ভুল সেটা প্রুফ হয়েছিল, কারণ হচ্ছে পিরিয়ড টেবিলের সঙ্গে ম্যাচ হচ্ছিল না। বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট 13 হলে যে পজিশন তাকে দেওয়ার কথা সেই পজিশনে আগে থাকতেই অন্য কেউ বসেছিল, এবং বেরিলিয়ামের ভ্যালেন্সি অনুযায়ী তাকে ম্যাগনেসিয়ামের সঙ্গে বসানোর কথা, সেই ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি ম্যাগনেসিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের উপরে জায়গা ফাঁকা ছিল। সো পিরিয়ডিক টেবিলের মাধ্যমে কারেকশন হয়েছিল, কিন্তু ইনিশিয়ালি আমরা বের করতাম কেমন করে? ইনিশিয়ালি সায়েন্টিস্টরা অ্যাটমিক ওয়েট ক্যালকুলেট করতেন কেমন করে? ডুলং পেটিট ফর্মুলা 6.4 ডিভাইডেড বাই স্পেসিফিক হিট, ফর্মুলাটা মনে রাখতে হবে। আচ্ছা, চলে আসছি পরে আরো কয়েকটা ফর্মুলা মোল কনসেপ্টের আন্ডারে, অর্থাৎ বিভিন্ন রকমের ফর্মুলা যেগুলোর উপরে বেস করে, মোল কনসেপ্টের বিভিন্ন ফর্মুলা যেগুলোর উপরে বেস করে বেসিক্যালি আমাদের নিউমেরিক্যাল সলভ করতে হতে পারে। আমরা জানি মোটামুটি সবকটাই। প্রথম ফর্মুলাটা বলছে মোলস এর ফর্মুলা কি? ইন জেনারেল মোলস এর ফর্মুলা কি? যদি মলিকিউল হয় তাহলে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, যদি অ্যাটম হয় তাহলে গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট। এটা মোলস এর ফর্মুলা, সেটাই লেখা আছে। সো গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট বা গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট বা গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। মোলস, দুটো মোলস এর ফর্মুলা। মলিকুল হলে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, অ্যাটম হলে গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট। ঠিক আছে, সোডিয়ামের যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে মোলস অফ অ্যাটম দ্যাট ইজ গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট সোডিয়াম 23। যদি মলিকুল হয় তাহলে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট হবে, গিভেন মাস বাই তখন মলিকুলার ওয়েট হবে। অর্থাৎ অক্সিজেনের মোলস যদি বলা হয় তাহলে গিভেন মাস বাই অক্সিজেনের মলিকুলার ওয়েট দ্যাট ইজ 32। এরকম ভাবে আমরা মোল ক্যালকুলেট করে থাকি। আচ্ছা, নাম্বার অফ পার্টিকেল কেমন করে ক্যালকুলেট করি? যদি বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার, যেহেতু জানি আমরা 1 মোলের মধ্যে কতগুলো থাকে, অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল থাকে, তাই নাম্বার অফ পার্টিকেল ক্যালকুলেট করি আমরা। নাম্বার অফ পার্টিকেলস মোলস যদি নাম্বার অফ পার্টিকেল থেকে ক্যালকুলেট করতে হয়, সো নাম্বার অফ পার্টিকেল বাই অ্যাভোগাড্রো নাম্বার, দ্যাট অলসো গিভস দ্য মোল। নাম্বার অফ পার্টিকেল বাই অ্যাভোগাড্রো নাম্বার, অর্থাৎ কোন একটা বলে দিয়েছে যে 10⁻20 নাম্বার অফ পার্টিকেলস আছে, 10⁻20 নাম্বার অফ আয়ন্স আছে, সো হাউ মাচ মোল? সো 10⁻20 বাই অ্যাভোগাড্রো নাম্বার। সো মোল হবে হচ্ছে যদি নাম্বার অফ পার্টিকেল থেকে বের করতে হয়, সো নাম্বার অফ পার্টিকেল গিভেন নাম্বার অফ পার্টিকেল বাই অ্যাভোগাড্রো নাম্বার। মাস থেকে বের করতে হলে গিভেন মাস বাই হচ্ছে অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট। নাম্বার অফ পার্টিকেল থেকে বের করতে হলে গিভেন নাম্বার অফ পার্টিকেল ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, দ্যাট উইল গিভ ইউ দ্য মোল। আচ্ছা, যদি ভলিউম থেকে বের করতে হয়, গ্যাসের জন্য ভলিউম একটা আছে, ভলিউম থেকে বের করতে হলে কি করতে হবে? এগেন গিভেন ভলিউম বাই 22.4 লিটার, বিকজ ওটাই হচ্ছে মোলার ভলিউম। গিভেন ভলিউম বাই মোলার ভলিউম, গিভেন ভলিউম যেটাই দেওয়া থাকবে ভি লিটার সামথিং যেটাই দেওয়া থাকবে, যদি এমএল এ দেওয়া থাকে এমএলটাকে আবার লিটারে নিয়ে যেতে হবে, তাহলে গিভেন ভলিউম বাই মোলার ভলিউম দ্যাট ইজ 22.4 লিটার, দ্যাট ইজ ভলিউম অফ 1 মোল। ভলিউম অফ 1 মোল 22.4 লিটার, এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের ক্ষেত্রে মোলস অফ গ্যাসেস এর মোল, গ্যাসের জন্য মোল। আচ্ছা, এক্সাম্পল বলছে 1 মোল NaCl, তাহলে 1 মোল NaCl মানে আমরা কি কি বুঝবো? তিনটে ডাইমেনশন আছে, আমরা তিনটে ডাইমেনশনের জন্য আমরা দেখে নিই। ফার্স্ট ডাইমেনশন 1 মোল NaCl, মোটামুটি জানো এগুলো, জাস্ট এটা কুইক রিভিশন দিচ্ছি। 1 মোল NaCl মানে আমরা বুঝবো, যদি মাস বলি তাহলে NaCl এর মলিকুলার ওয়েট ক্যালকুলেট করব 58.5 that much গ্রাম, 1 মোল NaCl এর মাস। 1 মোল NaCl এর মধ্যে নাম্বার অফ মলিকুল, নাম্বার অফ পার্টিকেল যদি বলি, অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল আছে বা অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস আছে। আর যদি আমরা বলি 1 মোল, তো ভলিউম হবে না, কারণ এর ভলিউম ডাইমেনশন থাকবে না। সো ভলিউম ডাইমেনশন এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না, কারণ এটা গ্যাসিয়াস সাবস্টেন্স নয়, ভলিউম ডাইমেনশনটা এখানে অ্যাপ্লিকেবল থাকছে না। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের সিচুয়েশন। আচ্ছা, মোলার ভলিউমটা কি কেমন করে বেরোবে? মোলার ভলিউম বের করা আবার একটা মেথড। মোলার ভলিউম বেরোবে হচ্ছে মোলার মাস বাই ডেনসিটি করে দিলে, মোলার মাস বাই ডেনসিটি, দ্যাট উইল অলসো গিভ ইউ দ্য মোলার ভলিউম 22.4 লিটার। সো 22.4 লিটার ভ্যালুটা যদি জানা থাকে, মোলার মাস বেরিয়ে যাবে, যদি ডেনসিটিও জানা থাকে, তাহলে মোলার ভলিউম বের করার আরো একটা মেথড আছে মোলার মাস বাই ডেনসিটি। এই ফর্মুলাগুলো এদিক ওদিক ইউজ করতে হবে বিভিন্ন নিউমেরিক্যাল সলভ করার জন্য। চলে যাচ্ছি আমরা পরের আরো একটা ফর্মুলা, যেখানে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলাগুলো দেখব। ইকুইভ্যালেন্ট ওয়েট,
ইকুইভ্যালেন্ট ওয়েটের কি ফর্মুলা আছে? হাইড্রোজেনের রেসপেক্টে, অক্সিজেনের রেসপেক্টে, ক্লোরিনের রেসপেক্টে বিভিন্ন রকম ভাবে হতে পারে। সো কি ফর্মুলা? ইন জেনারেল ফর্মুলাটাকে লিখে নেওয়ার চেষ্টা করছি, তারপরে আমরা হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিনকে পুট করে দেবো, যেটাই রেফারেন্সে থাকবে না কেন। ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু গিভেন মাস, ধরো কোন একটা মেটাল আছে, সো মেটালটার গিভেন মাস ডিভাইডেড বাই মাস অফ দ্য রেফারেন্স, হাইড্রোজেন, অক্সিজেন যেটাই হবে না কেন, মাস অফ দ্য রেফারেন্স ইনটু ওই রেফারেন্সটা যদি হাইড্রোজেন হয় তাহলে একটা পার্টিকুলার ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন হবে ইনটু ফ্যাক্টর। আচ্ছা ভালো করে লিখে দিচ্ছি, এখানটা ধরছে না। ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে গিভেন মাস, ধরো কোন একটা মেটাল আছে, মেটালের গিভেন মাস বাই মাস অফ দ্য রেফারেন্স, ওই গিভেন মাসের মেটাল কতটা মাসকে ইউজ করছে, কতটা মাসকে রিপ্লেস করতে পারছে, মাস অফ দ্য রেফারেন্স ইনটু একটা ফ্যাক্টর। হাইড্রোজেন যদি হয় এই ফ্যাক্টরটা হবে 1, অক্সিজেন হলে ফ্যাক্টরটা হবে 8, ক্লোরিন হলে ফ্যাক্টরটা হবে 35.5। সো এবারে এটা জেনারেল পার্ট, জেনারেল পার্টের উপর বেস করে এখন আমরা হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন তিনজনের জন্য একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল মানে হচ্ছে মাস অফ দ্য মেটাল বাই ওই মেটালটা কতটা হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে, দ্যাট ইজ মাস অফ দ্য রেফারেন্স, রেফারেন্স হচ্ছে এখানে হাইড্রোজেন, মাস অফ দ্য রেফারেন্স, রেফারেন্সটা হচ্ছে এখানে হাইড্রোজেন, কতটা হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পেরেছে, মাস অফ দ্য মেটাল বাই কতটা হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পেরেছে ইনটু 1, ফ্যাক্টর হচ্ছে এখানে 1 বা 1.008। যদি অক্সিজেনের রেসপেক্টে করতে হয় তাহলে কি হবে, মাস অফ দ্য মেটাল বাই মাস অফ দ্য অক্সিজেন কম্বাইন্ড, অক্সিজেন কতটা কম্বাইন হয়েছে, ধরো কোন একটা অক্সিডেশন রিঅ্যাকশন হয়েছে, অক্সিডেশন রিঅ্যাকশন অক্সিজেনটা কম্বাইন হয়েছে, তাহলে মাস অফ দ্য মেটাল বাই কতটা অক্সিজেন কম্বাইন হলো ওই মাসটার সঙ্গে, ওই মেটালটার সঙ্গে, মাস অফ দ্য মেটাল বাই কতটা অক্সিজেন কম্বাইন হলো, দ্যাট ইজ মাস অফ দ্য অক্সিজেন কম্বাইন্ড ইনটু ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে এখন 8 ইনটু 8, রাইট? এটা যদি ক্লোরিনের রেসপেক্টে হয় তাহলে মাস অফ দ্য মেটাল ডিভাইডেড বাই ক্লোরিন, কতটা মাস ইনভলভ হচ্ছে, কতটা ক্লোরিনের কম্বাইন হয়েছে, ক্লোরিনের সঙ্গে কত রিঅ্যাকশন হয়েছে দিয়ে ক্লোরিন কম্বাইন করে গেছে, তাহলে মাস অফ দ্য মেটাল বাই গিভেন মাস অফ দ্য ক্লোরিন, কতটা ক্লোরিনের সঙ্গে মেটালটা কম্বাইন করলো, দ্যাট ক্লোরিনের মাস ইনটু দ্য ফ্যাক্টর 35.5। সো ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার এক্সপেরিমেন্টাল মেথড এগুলো সব, ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার এক্সপেরিমেন্টাল মেথড। এক্সপেরিমেন্টাল মানে যখন আমাদের ফর্মুলা জানা নেই, ফর্মুলা জানা থাকলে বিভিন্ন মেথড আমরা অলরেডি আগেই ক্লাসে স্টাডি করেছি, হয় 11 এ নয় রিসেন্টলি যারা নতুন জয়েন করেছো তারা রিসেন্টলি স্টাডি করেছো, বাকি 11 স্টাডি করেছো, যে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করার বিভিন্ন ফর্মুলা বেসড মেথড। ফর্মুলা বেসড মেথড বলে তো এই যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান অ্যাসিড, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আ বেস, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্ট, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান অ্যাটম অর আয়ন, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, এই যে ফর্মুলা বেসড, যেখানে ফর্মুলা জানা আছে মলিকুলার ওয়েট ক্যালকুলেট করে নিতে পারবো, এন্ড সেখান থেকে বিভিন্ন ফর্মুলা বেসড মেথডের থ্রু দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে পারি। বাট যেখানে ফর্মুলা জানা নেই, বিভিন্ন এক্সপেরিমেন্টাল ডেটা দেওয়া আছে, সেখানে এই এক্সপেরিমেন্টাল ডেটা থেকে বের করতে হবে। মেটালের মাস দেওয়া আছে, মেটালটা কত গ্রাম হাইড্রোজেনকে রিপ্লেস করেছে দেওয়া আছে, তাহলে মাস বাই কত গ্রাম হাইড্রোজেনকে রিপ্লেস করলো ইনটু 1। মেটালের মাস দেওয়া আছে, কত গ্রাম অক্সিজেনের সঙ্গে কম্বাইন করেছে দেওয়া আছে, সো গিভেন মাস বাই অক্সিজেনের মাস ইনটু 8। মেটালটার মাস দেওয়া আছে, কত গ্রাম ক্লোরিনের সঙ্গে কম্বাইন করেছে দেওয়া আছে, সো মাস ডিভাইডেড বাই মাস অফ দ্য ক্লোরিন যার সঙ্গে কম্বাইন করলো ইনটু 35.5। সো দিস ইজ দ্য ওয়ে এক্সপেরিমেন্টালি ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করবার। আচ্ছা, এইখানে এবারে ফর্মুলা বেস মেথডগুলো একবার দেখে নিচ্ছি, সবই জানা আছে। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য অ্যাসিড কি হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য অ্যাসিড হবে হচ্ছে মলিকুলার ওয়েট অফ দ্য অ্যাসিড, যেগুলো ফর্মুলা বেস মেথড, মলিকুলার ওয়েট বাই বেসিসিটি, নাম্বার অফ H+ আয়নস। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস কি হবে? মলিকুলার ওয়েট বাই অ্যাসিডিটি, মানে নাম্বার অফ OH- আয়ন, ইকুইভ্যালেন্ট ওয়েট বাই নাম্বার অফ OH- আয়ন। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য বেস হবে হচ্ছে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই নাম্বার অফ OH- আয়ন, দ্যাট ইজ দ্য অ্যাসিডিটি। অলরেডি নোন ফর্মুলা, কুইকলি বেরিয়ে যাচ্ছি। তাহলে বলছে সালফিউরিক অ্যাসিড H2SO4 তার ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করে দাও। সো কুইকলি আমরা দেখে নিই সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত হতে চলেছে। সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট 92 বাই তার বেসিসিটি হচ্ছে 2, কারণ হচ্ছে দুটো H+ থাকে, সো 98/2 দ্যাট ইজ 49 হতে চলেছে ওর ইকুইভ্যালেন্ট ওয়েট। পরেরটা দেখে নিচ্ছি NaOH এর বলছে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করে দাও। NaOH কি হবে? NaOH হচ্ছে বেস, তাহলে বেসের জন্য মলিকুলার ওয়েট 40 বাই নাম্বার অফ OH- আয়ন, অ্যাসিডিটি, নাম্বার অফ OH- আয়ন হচ্ছে অ্যাসিডিটি কত, নাম্বার অফ OH- কত NaOH এ 1, সো 40/1 দ্যাট ইজ 40 হচ্ছে NaOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট।
বলছি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্ট, সল্টের জন্য আমরা ফর্মুলা জানি কি, সল্টের জন্য ফর্মুলা হচ্ছে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ক্যাটায়নিক চার্জ। টোটাল ক্যাটায়নিক চার্জ কত, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ক্যাটায়নিক চার্জ। এখন মলিকুলার ওয়েট অফ দ্য সল্ট দেখে নি, কোন एग्जांपल চেয়েছে, বলছে Na2CO3, Na2CO3 প্রথমে চেক করে নি। আচ্ছা Na2CO3 সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে ওটা অ্যাসিডও নয়। কেন অ্যাসিড নয়, কারণ সোডিয়াম কার্বনেট কোনো H+ নেই। আচ্ছা সোডিয়াম কার্বনেট কি বেস, না না ওটা তো বেসও নয়, কারণ কোনো OH- নেই। সোডিয়াম কার্বনেট কি করে তৈরি হলো একটু ভাবার চেষ্টা করি। সোডিয়াম কার্বনেট তৈরি হচ্ছে নিশ্চয়ই NaOH এসছে অ্যাজ আ বেস, আর নিশ্চয়ই কার্বনিক অ্যাসিড এসছে অ্যাজ অ্যান অ্যাসিড H2CO3 কার্বনিক অ্যাসিড। তাহলে কার্বনিক অ্যাসিড H2CO3 আর এদিকে হচ্ছে তোমার এসছে NaOH অ্যাজ বেস। তাহলে বেস আর অ্যাসিড নিয়ে তৈরি হচ্ছে মানে ক্লিয়ারলি সোডিয়াম কার্বনেট হচ্ছে একটা সল্ট। সল্ট যখন ফর্মুলা পেয়ে গেছি মলিকুলার ওয়েট বাই টোটাল ক্যাটায়নিক চার্জ। সো সোডিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট প্রথমে ক্যালকুলেট করব। সোডিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট বের হচ্ছে 106, সোডিয়াম হচ্ছে 23, সোডিয়াম কার্বনেট ফর্মুলা কি, সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3, তো সোডিয়াম হচ্ছে 23 × 2, কার্বন হচ্ছে 12 আর CO3 অক্সিজেন হচ্ছে 16 × 3, অ্যাড করলে হচ্ছে 106। সো মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ক্যাটায়নিক চার্জ। ক্যাটায়নটাকে, ক্যাটায়নটা হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের চার্জ কত, সোডিয়াম +1, তাহলে টোটাল কটা সোডিয়াম আছে, Na2CO3 দুটো সোডিয়াম আছে, তাহলে টোটাল ক্যাটায়নিক চার্জ কত, +2, তাহলে মলিকুলার ওয়েট 106 বাই টোটাল ক্যাটায়নিক চার্জ 2, 106 বাই 2 দ্যাট ইজ 53 Na2CO3 এর ইকুইভ্যালেন্ট ওয়েট। সেরকম বিভিন্ন ফর্মুলা যদি জানা থাকে, এখানে সবকটাতেই ফর্মুলা আমাদের জানা ছিল, ফর্মুলা জানা থাকলে আমরা আরামসে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে পারি। ফর্মুলা না জানা থাকলে তখন ওই হাইড্রোজেনের কতটা, হাইড্রোজেনের সঙ্গে রেফারেন্স, অক্সিজেনের সঙ্গে রেফারেন্স, ক্লোরিনের সঙ্গে রেফারেন্স, তো রেফারেন্স কি ইউজ করে তখন আমাদের প্রবলেম সলভ করতে হয় ইকুইভ্যালেন্ট ওয়েটের জন্য। আচ্ছা যদি কোথাও অক্সিডেশন বা রিডাকশন রিঅ্যাকশন হয়, এই ফর্মুলাটা আগে কখনো দেখিনি, কারণ এই ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি রেডক্স চ্যাপ্টার থেকে আসে। কোথাও কোন একটা রিঅ্যাকশন হতো অক্সিডেশন হচ্ছে বা রিডাকশন হয়েছে। অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন, রিডাকশন মানে কি গেইন অফ ইলেকট্রন। তাহলে ধরো কোন একটা রিঅ্যাকশন যেখানে জানছি আমি অক্সিডেশন বা রিডাকশন হয়েছে, ওই রিঅ্যাকশনে আমাকে কাউন্ট করতে হবে টোটাল ইলেকট্রন ট্রান্সফার কটা হয়েছে। কারণ কোন একটা রিডক্স রিঅ্যাকশন যখনই হচ্ছে তার মানে সেখানে অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন হওয়া মানে কিছু ইলেকট্রন লস হচ্ছে, রিডাকশন হচ্ছে মানে কিছু ইলেকট্রন গেইন হচ্ছে। তো লসও হচ্ছে গেইনও হচ্ছে মানে ডেফিনেটলি ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। একজন লস করছে, যে লস করছে আমি বলছি তার অক্সিডেশন হলো, অন্যজন ডেফিনেটলি গেইন করছে, যে গেইন করছে তাকে বলছি রিডাকশন হলো। তাহলে আমাকে কাউন্ট করতে হবে, রিডক্স চ্যাপ্টারে এটা শেখানো হয় কেমন করে কাউন্টিংটা হয়, রিডক্সে গিয়ে পুরোটা শিখে নেবো, বাট আপাতত আমরা এটুকু জানতে হবে, আমাকে জানতে হবে কতগুলো ইলেকট্রন এরকম করে ট্রান্সফার হলো, অর্থাৎ লস্ট কটা গেইন কটা। অলওয়েজ লস্ট ইকুয়াল টু গেইন হবে, কারণ যতগুলো লস করবে কেউ একজন অতগুলোই গেইন করে নেবে অন্যজন, অর্থাৎ লুজ ইলেকট্রন মার্কেটে ঘুরে বেড়াবে না, যতগুলো লস হবে অতগুলোই গেইন হয়ে যাবে। এই অবস্থাতে কতগুলো লস বা গেইন হলো, ট্রান্সফার কটা হলো। যদি দেখা যায় ট্রান্সফার হয়েছে 4টে, তাহলে ফর্মুলা কি হবে ইকুইভ্যালেন্ট ওয়েটের, মলিকুলার ওয়েট বাই নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড। নাম্বার ট্রান্সফার হয়েছে 5টা, মলিকুলার ওয়েট বাই নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার। সো চলো একটা কুইক এক্সাম্পল দেখে নিই এর জন্য। বলছে KMnO4, KMnO4 আমরা জানি KMnO4 হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট। কি করে জানলাম, এই এতবার স্টাডি করেছি অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে। ডি ব্লক এফ ব্লকেও পাবে KMnO4 এর ডিটেইলস, এছাড়াও এর আগেও অনেকবার স্টাডি হয়েছে বিভিন্ন জায়গায়। KMnO4, K2Cr2O7, HNO3 দে আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্টস, এরা অন্যকে অক্সিডাইজ করে, রাইট। তাহলে এই অবস্থাতে KMnO4 ধরলাম কোন একটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করেছে, এটা অক্সিডাইজিং এজেন্ট, এটা অক্সিডাইজিং এজেন্ট এন্ড কোন একটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করেছে। অক্সিডাইজিং এজেন্ট নিজেই রিডিউসড হবে, তাই KMnO4 ধরলাম রিডিউসড হয়ে গিয়ে Mn2+ আয়ন তৈরি করছে। KMnO4 ধরলাম রিডিউসড হয়ে গিয়ে Mn2+ আয়ন তৈরি করছে। তাহলে KMnO4 রিডিউসড হয়ে Mn2+ আয়ন তৈরি করছে মানে প্রথমে দেখতে হবে এখানে ইলেকট্রনের ট্রান্সফার কটা হলো। কি করে দেখবো সেটা দেখো, আমাদের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। কেমন করে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে, ধরলাম ম্যাঙ্গানিজের এখানে মেন এলিমেন্টটাকে, মেন এলিমেন্ট হচ্ছে ম্যাঙ্গানিজ যার চেঞ্জেসটা হলো, অর্থাৎ KMnO4 কোন একটা অক্সিডেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করলো, অক্সিডেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করেছে কোন একটা রেডক্স রিঅ্যাকশনে পার্টিসিপেট করেছে যেখানে KMnO4 এর রিডাকশন হয়েছে। KMnO4 এর কি হয়েছে, রিডাকশন। ও ছিল হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, ওর হয়েছে রিডাকশন। ডেফিনেটলি অন্য কেউ একজনও আছে
যার অক্সিডেশনটা হয়েছে, অন্য কেউ একজন আছে যার অক্সিডেশন হয়েছে, যে কিনা রিডিউসিং এজেন্ট। এখানে KMnO4 অক্সিডাইজিং এজেন্ট, এর রিডাকশন হয়েছে। তাহলে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট কেমন করে করে? পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, কারণ পটাশিয়াম K+ ফর্মে থাকে। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, কারণ অক্সিজেন অক্সাইড ফর্মে থাকে। আর KMnO4 এর মধ্যে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার জানি না, ধরলাম x থেকে এখানে হয়ে গেছে +2, কারণ এখানে +2 ফর্মে আছে, দেখতেই পাচ্ছি। অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, অর্থাৎ ক্যাটায়নটা চার্জ যেটা ওটাই অক্সিডেশন নাম্বার হচ্ছে। K+ চার্জ হচ্ছে +1, অক্সিজেন অ্যানায়নটা চার্জ কত? অক্সিজেন অ্যানায়ন চার্জ হচ্ছে -2, ওটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার। ওখানে Mn2+ অক্সিডেশন নাম্বার +2, এখানে Mn টা ক্যালকুলেট করতে হবে। ওভারঅল মলিকিউলটা নিউট্রাল, তাহলে কেমন করে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট হবে? অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট হবে এরকম করে, পটাশিয়ামের +1 প্লাস +1 প্লাস ম্যাঙ্গানিজের x প্লাস অক্সিজেনের হচ্ছে -2 ইনটু 4টে আছে, ইজ ইকুয়াল টু ওভারঅল মলিকুলের চার্জ 0, ওভারঅল মলিকুল নিউট্রাল। এই ইকুয়েশনটা ফ্রেম করতে হবে। ইকুয়েশনটা ভালো করে বুঝে নাও। পটাশিয়ামের +1 অক্সিডেশন নাম্বার একটাই আছে, ম্যাঙ্গানিজের x অক্সিডেশন নাম্বার একটাই আছে, অক্সিজেনের -2 অক্সিডেশন নাম্বার 4টে আছে, ওভারঅল মলিকুলের কোনো চার্জ নেই, দ্যাট ইজ ইকুয়াল টু 0, ওভারঅল মলিকুলের নিউট্রাল। এখান থেকে x ক্যালকুলেট করো, ইট উইল কাম +7। তাহলে x কত? ম্যাঙ্গানিজ +7 এ ছিল, ম্যাঙ্গানিজ +7 থেকে গেছে কত? +2 তে। +7 থেকে +2 তে গেছে মানে ক্লিয়ারলি রিডাকশন হয়েছে। কেন? অক্সিডেশন নাম্বার কমেছে। কথা হচ্ছে ম্যাঙ্গানিজ +7 থেকে +2 তে গিয়ে ইলেকট্রন গেইন করেছে না লস করেছে? ম্যাঙ্গানিজের হয়েছে রিডাকশন, যে কারণে পুরো KMnO4 এরও বলছি রিডাকশনই হয়েছে। ম্যাঙ্গানিজের হয়েছে রিডাকশন, যে কারণে পুরো KMnO4 এরও বলছি, পুরো KMnO4 যেটা আছে, যেহেতু ম্যাঙ্গানিজের রিডাকশন হয়েছে তাই পুরো KMnO4 এরও বলছি রিডাকশনই হয়েছে। এখন পুরো KMnO4 এর যেহেতু রিডাকশন হয়েছে, ম্যাঙ্গানিজের রিডাকশন হয়েছে বলে অক্সিডেশন নাম্বার কমেছে। অক্সিডেশন নাম্বার কমেছে কত ইউনিট? ছিল +7, হয়েছে +2, তো 5 ইউনিট অক্সিডেশন নাম্বার কমেছে। কেমন করে কমলো? ডেফিনেটলি +7 ম্যাঙ্গানিজ 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছিল অন্য কারোর থেকে, যে লস করেছিল তার থেকে। তাহলে ম্যাঙ্গানিজের +7 অবস্থাতে 5টা ইলেকট্রন অ্যাকসেপ্টেড হয়েছে, দিয়ে ম্যাঙ্গানিজ এখন হয়েছে +2। সো নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কটা হয়েছে? ম্যাঙ্গানিজ অ্যাকসেপ্ট কটা করেছে? 5টা, মানে ডেফিনেটলি অন্য কেউ 5টা লস করেছিল। অন্য যে ছিল ম্যাঙ্গানিজের সঙ্গে, KMnO4 এর সঙ্গে যে রিডিউসিং এজেন্ট ছিল, সে 5টা লস করেছিল, যেটা কিনা ম্যাঙ্গানিজ এখানে অ্যাকসেপ্ট করেছে। তাহলে নাম্বার অফ ট্রান্সফার্ড ইলেকট্রন কত? ইলেকট্রন ট্রান্সফার হয়েছে 5টা। তাহলে এখন এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট কেমন করে ক্যালকুলেট করব? ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা দাঁড়াচ্ছে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড। মলিকুলার ওয়েট KMnO4 কত? 158 আসছে। পটাশিয়াম এবং তার সঙ্গে ম্যাঙ্গানিজ এবং অক্সিজেন সব মাল্টিপ্লাই করলে আসছে 158। 158 ডিভাইডেড বাই 5 করে দেবো, তাহলে যেটা দাঁড়াবে ওটাই হচ্ছে KMnO4 এর অক্সিডেশন নাম্বার। এইটা ক্যালকুলেট করার জন্য আমরা কি হেল্প নিয়েছি? অক্সিডেশন নাম্বারের হেল্প নিয়েছি, যেখান থেকে আমাদের এটা ফিগার আউট করতে হয়েছে +7 থেকে +2 তে ম্যাঙ্গানিজ যাচ্ছে, +7 থেকে +2 তে, এটা ফিগার আউট করতে হয়েছে। 5 ইউনিট কমছে, মানে 5টি ইলেকট্রন অ্যাকসেপ্ট হচ্ছে, মানে 5 দিয়ে ডিভাইড করতে হবে মলিকুলার ওয়েটকে, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাব কোন একটা অক্সিডাইজিং এজেন্ট বা কোন একটা রিডিউসিং এজেন্টের। ওকে, তাহলে এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে পারি, ফ্রম বিভিন্ন ডিফারেন্ট ফর্মুলা থ্রু দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট গুলো ক্যালকুলেট করতে পারি। ওকে, আচ্ছা বেশ, চলে আসছি কনসেন্ট্রেশন ইউনিটের কিছু ফর্মুলা। প্রথম ফর্মুলা বলছে নাম্বার অফ মিলিমোলস। মিলিমোলস মানে হচ্ছে মোলারিটি ইনটু ভলিউম ইন ml। মোলারিটি ইনটু ভলিউম ইন ml। মোলারিটি মানে মোল পার লিটার। কেমন করে হচ্ছে দেখো, ইজি। মোলারিটি মানে মোল পার লিটার, মোল পার লিটার ইনটু ভলিউম ইন লিটার, দ্যাট ইজ মোল। মোল পার লিটার ইনটু ভলিউম ইন লিটার, লিটার লিটার ক্যান্সেল হচ্ছে মোল। এটাই যদি ভলিউমটা ml এ থাকে তখন বেরোবে মিলিমোল, কারণ মিলি আর নরমালের সঙ্গে রিলেশন হচ্ছে একটা 1000 ফ্যাক্টরের, রাইট? তাহলে লিটার আর ml এর সঙ্গে রিলেশন 1000 ফ্যাক্টরের। তার মানে মোলারিটি, মোলারিটি মানে কি? মোলারিটি মানে মোল পার লিটার, এর সঙ্গে আবার ভলিউম ইন লিটার মাল্টিপ্লাই করছি। সো মোলারিটি ইনটু ভলিউম ইন লিটার, মোলারিটি ইনটু ভলিউম ইন লিটার
মানেই হচ্ছে মোল পার লিটার ইনটু লিটার, মানে লিটার লিটার ক্যান্সেল আউট হয়ে মোলই পড়ে থাকছে। তার মানে মোলারিটি ইনটু ভলিউম করলে কি পাওয়া যায়? মোল পাওয়া যায়। মোলের আরেকটা ফর্মুলা মোলারিটির রেসপেক্টে, মোল পাওয়ার জন্য মোলারিটিকে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করো, ভলিউমটা লিটারে হতে হবে। আচ্ছা ভলিউমটা এমএল এ আছে তাহলে মিলিমোল পাবে, তাহলে মিলিমোলের ফর্মুলা দাঁড়াচ্ছে মিলিমোলের ফর্মুলা দাঁড়াচ্ছে মোলারিটি ইনটু ভলিউমটা হচ্ছে এমএল এ আছে, ভলিউমটা এমএল এ আছে তাকে মোলারিটি দিয়ে মাল্টিপ্লাই করলে মিলিমোল পাবো, ভলিউমটা এমএল এ থাকলে মিলিমোল পাবো, আর ভলিউমটা লিটারে থাকলে মোল পাবো। অবভিয়াসলি ভলিউমটা লিটারে থাকলে আর মিলিমোল এটা 1000 ফ্যাক্টরের ডিফারেন্স হচ্ছে। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট এটা কেমন করে বেরোবে? নাম্বার অফ ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, দ্যাট ইজ গ্রাম ইকুইভ্যালেন্ট, যেটাকে আমরা বলে থাকি নরমালিটি ক্যালকুলেট করতে গেলে লাগে। তাহলে নরমালিটি ক্যালকুলেট করতে গেলে লাগে কি? গ্রাম ইকুইভ্যালেন্ট বাই লিটার, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই লিটার এটা হচ্ছে নরমালিটি, মোল বাই লিটার এটা হচ্ছে মোলারিটি, আর গ্রাম ইকুইভ্যালেন্ট বাই লিটার এটা হচ্ছে নরমালিটি। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট কেমন করে ক্যালকুলেট করব? গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট কেমন করে ক্যালকুলেট করব? এতক্ষণ ধরে ফর্মুলা দেখছিলাম। সো ইকুইভ্যালেন্ট ওয়েট বেরিয়ে যাবে ফর্মুলা থেকে, গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট করলে বেরোবে গ্রাম ইকুইভ্যালেন্ট, আর গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম করলে বেরোবে নরমালিটি। আচ্ছা মিলিমোলের মতন মিলি ইকুইভ্যালেন্ট তাহলে কি করে বেরোবে? মিলি ইকুইভ্যালেন্ট বেরোবে হচ্ছে নরমালিটি ইনটু ভলিউম ইন এমএল করলে। যেরকম মিলিমোল বেরোচ্ছে কি মোলারিটি ইনটু ভলিউম ইন এমএল, সেরকম মিলি ইকুইভ্যালেন্ট বেরোবে নরমালিটি ইনটু ভলিউম ইন এমএল, নরমালিটি ইনটু ভলিউম ইন এমএল। এটা হচ্ছে মিনি ইকুইভ্যালেন্ট, কারণ ইকুইভ্যালেন্ট ওয়েটটা নরমালিটিতে ইউজ হয়। নরমালিটি ইনটু ভলিউম ইন এমএল এটা বেরিয়ে যাবে হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট, মিলি মিনি না মিলি ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে মিলিমোল হচ্ছে মোলারিটি ইনটু ভলিউম ইন এমএল, মিলি ইকুইভ্যালেন্ট হচ্ছে নরমালিটি ইনটু ভলিউম ইন এমএল। আর এখানে ইকুইভ্যালেন্টটা কি? গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট বা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট করলেই আমরা পাবো হচ্ছে ইকুইভ্যালেন্ট বা গ্রাম ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? ইকুইভ্যালেন্ট ওয়েট কেমন করে পাবো? অনেকগুলো ফর্মুলা থ্রু দিয়ে আমরা দেখে নিয়েছি অলরেডি। আচ্ছা এবার নরমালিটি আর মোলারিটির মধ্যে রিলেশন কি? বলছে নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইনটু একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা হতে পারে অ্যাসিড হলে অ্যাসিডিটি, বেস হলে বেসিসিটি, অথবা নাম্বার অফ H প্লাস আয়ন কতগুলো রিপ্লেস হচ্ছে, অথবা কতগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, অক্সিডেশন নাম্বারে চেঞ্জ কত হচ্ছে, +7 থেকে +2 হচ্ছে মানে 5টি ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, সো 5 অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হচ্ছে 5 ইউনিট। সো একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নরমালিটি হবে হচ্ছে মোলারিটি ইনটু আ ফ্যাক্টর, নরমালিটি বেরোবে হচ্ছে মোলারিটি ইনটু আ ফ্যাক্টর। অ্যাসিড হলে মোলারিটি ইনটু বেসিসিটি অফ দ্য অ্যাসিড, বেস হলে মোলারিটি ইনটু অ্যাসিডিটি অফ দ্য বেস। অ্যাসিডিটি বেসিসিটি এরা কারা? এরা হচ্ছে কতগুলো H মাইনাস আয়ন, কতগুলো H প্লাস আয়ন, এগুলোই হচ্ছে অ্যাসিডিটি বেসিডিটি। আচ্ছা অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্টস হলে নরমালিটি হবে হচ্ছে মোলারিটি ইনটু কতগুলো ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, দ্যাট ইজ অক্সিডেশন নাম্বারে কত চেঞ্জ হয়েছে। এইভাবে আমাদের নরমালিটি মোলারিটির একটা ইকুয়েশন আছে যেটা আমাদের খেয়াল রাখতে হবে। কোথাও হতে H প্লাস আয়ন রিপ্লেস হয়ে গেছে, তাহলে নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইনটু H প্লাস আয়ন কতগুলো রিপ্লেস হলো, দ্যাট ইজ যেটাকে আমরা বেসিসিটি বলে থাকি অ্যাসিডের জন্য। সো এইভাবে আমরা নরমালিটি এবং মোলারিটির মধ্যে বিভিন্ন ইকুয়েশন এস্টাবলিশ করতে পারি। এখান থেকে আমরা পারি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট আর নাম্বার অফ মিলি ইকুইভ্যালেন্ট। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে ওই ফ্যাক্টরটা ইনটু নাম্বার অফ মোল, আর নাম্বার অফ মিলি ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে ওই ফ্যাক্টরটা ইনটু নাম্বার অফ মিলিমোল। সো নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মানে গ্রাম ইকুইভ্যালেন্ট যাকে বলা হয়, নাম্বার অফ ইকুইভ্যালেন্টই হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, সেটা হবে হচ্ছে ওই ফ্যাক্টরটা ইনটু নাম্বার অফ মোল, আর মিলি ইকুইভ্যালেন্ট হলে ওই ফ্যাক্টরটা ইনটু নাম্বার অফ মিলিমোল। এই সবকটা ফর্মুলাই কিন্তু ইউনিটারি মেথডের থ্রু দিয়ে প্রুফ করা যায়, বাট এক্সাম হলে তো আমাদের ইউনিটারি মেথড করলে হবে না, বসে বসে এমসিকিউ সলভ করতে গিয়ে। তার জন্য আমাদের ফর্মুলাগুলো থ্রু দিয়ে মেমোরাইজ করে রাখার চেষ্টা করতে হচ্ছে, যাতে মেমোরিতে আমাদের ফর্মুলা থাকে না, আমরা ইজিলি নিউমেরিক্যালের ডেটা পুট করতে পারি আর নিউমেরিক্যালের ডেটা থেকে আমরা এমসিকিউ সলভ করতে পারি। চলো প্রথম প্রবলেমটা পড়ো, কি বলছে দেখো। কয়েকটা প্রবলেম আমরা এখন করার চেষ্টা করছি। ফার্স্ট প্রবলেমটা পড়ো, দেখো কি বলছে।
বলছে এটা এনসিইআরটি এক্সাম্পলারের প্রবলেম, এনসিইআরটি এক্সাম্পলারে এসেছিল। কি বলছে দেখো, টু স্টুডেন্টস পারফর্ম দ্য সেম এক্সপেরিমেন্ট, দুজন স্টুডেন্ট সেম এক্সপেরিমেন্ট পারফর্ম করেছে সেপারেটলি, অ্যান্ড ইচ ওয়ান অফ দেম রেকর্ডেড টু রিডিং, দুজনেই দুটো রিডিং নোট করেছে, হুইচ আর গিভেন বিলো। কারেক্ট রিডিং অফ মাস ইজ 3 গ্রাম, অর্থাৎ ট্রু ভ্যালু হচ্ছে 3 গ্রাম, ট্রু ভ্যালু 3 গ্রাম, যেটারই মাস নিয়েছে না কেন, যেটারই মাস নিয়েছে তার ট্রু ভ্যালু হচ্ছে 3 গ্রাম, ট্রু ভ্যালু 3 গ্রাম। অন দ্য বেসিস অফ গিভেন ডেটা মার্ক দ্য কারেক্ট অপশন আউট অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। স্টেটমেন্টস বলছে রেজাল্ট অফ বোথ স্টুডেন্টস আর নাইদার অ্যাকুরেট নর প্রিসাইজ। ওকে, অ্যাকুরেসি প্রিসিশনের প্রবলেম, দুজন স্টুডেন্টের মধ্যে কারোরই রেজাল্ট অ্যাকুরেট নয়, কারোরই রেজাল্ট প্রিসাইজ নয়। রেজাল্টস অফ স্টুডেন্ট এ আর বোথ প্রিসাইজ এন্ড অ্যাকুরেট, স্টুডেন্ট এ হচ্ছে প্রিসাইজ রেজাল্ট দিয়েছে, অ্যাকুরেট রেজাল্ট দিয়েছে। রেজাল্ট অফ স্টুডেন্ট বি আর নাইদার প্রিসাইজ নর অ্যাকুরেট, স্টুডেন্ট বি এর রেজাল্ট প্রিসাইজও নয় অ্যাকুরেটও নয়। রেজাল্ট অফ স্টুডেন্ট বি আর বোথ প্রিসাইজ এন্ড অ্যাকুরেট, স্টুডেন্ট বি এর রেজাল্টও প্রিসাইজ এন্ড অ্যাকুরেট। তাহলে প্রথমে একবার দেখে নিতে হবে অ্যাকুরেসি আর প্রিসিশন মানেটা কি আমাদের। অ্যাকুরেসি মানে হচ্ছে ট্রু ভ্যালুর কাছাকাছি ভ্যালু কি দিয়েছে, অ্যাকুরেসি। প্রিসিশন মানে হচ্ছে যে রিডিং গুলো নিয়েছে রিডিং গুলো কি কাছাকাছি, প্রিসিশন। ট্রু ভ্যালুর সঙ্গে কাছাকাছি ভ্যালু পেয়েছে কি, অ্যাকুরেসি। আর ট্রু ভ্যালুর সঙ্গে নিজেদের যে রিডিং গুলো নিয়েছি সেইগুলো কি কাছাকাছি, তাহলে বলবো প্রিসিশন আছে, প্রিসাইজ আছে। সেবার রিডিং গুলো দেখা যাক। এর রিডিং হচ্ছে 3.01, 2.99। আচ্ছা, এদের অ্যাভারেজ করলে কত পাওয়া যায়, এদের অ্যাভারেজ করলে পাওয়া যায় 3, অ্যাভারেজ পাওয়া যায় 3 গ্রাম। তাহলে রিডিং গুলো থেকে যে অ্যাভারেজ পাওয়া যাচ্ছে এটা তো ট্রু ভ্যালুর খুবই কাছাকাছি দেখছি। ট্রু ভ্যালু 3 গ্রাম, অ্যাভারেজ করেও আমি পেয়েছি 3 গ্রাম, দুটো রিডিং এর অ্যাভারেজ পেয়েছি 3 গ্রাম, তারপরে ট্রু ভ্যালুর কাছাকাছি, সো অ্যাকুরেট ভ্যালু। আচ্ছা, ভ্যালুগুলো কি নিজেরা কাছাকাছি, 2.99 আর 3.01 ভ্যালুগুলো নিজেরাও কাছাকাছি, দ্যাট মিন্স ভ্যালুগুলো প্রিসাইজ। এ প্রিসাইজ ভ্যালুও দিয়েছে, অ্যাকুরেট ভ্যালুও দিয়েছে, সো অপশনটা দেখে নিতে হবে। বি হচ্ছে কারেক্ট অপশন, এ প্রিসাইজ এন্ড অ্যাকুরেট দুটো ভ্যালুই দিয়েছে। কথা হচ্ছে বি কি দিয়েছে, তাহলে বি কি অ্যাকুরেট ভ্যালু দিয়েছে, বি এর ভ্যালুর অ্যাভারেজ কি 3, দেখে নেওয়া যাক। 3.05 একটা ভ্যালু, 2.95 একটা ভ্যালু, এদের অ্যাভারেজ কত, অ্যাভারেজ তো এখানেও 3, তাহলে বি এর ভ্যালু কি ফালতু না, বি এর ভ্যালু অ্যাকুরেট, বি অ্যাকুরেট ভ্যালু দিয়েছে, নির্ভুল অ্যাকুরেট প্রপার ভ্যালু দিয়েছে। কিন্তু বি লোকটার উপরে ভরসা করা যায় না, কেন, কারণ বি এর ভ্যালুটা প্রিসাইজ নয়, একটা ভ্যালু দিয়েছে এই মাথায়, অন্য ভ্যালু দিয়েছে ওই মাথায়, ভ্যালুটা যে তুক্কা দিয়ে বার করেনি বুঝতে পারছি না। অ্যাভারেজটা মিলে গেছে 3 এর সঙ্গে, কিন্তু ভ্যালুটা তুক্কা দিয়ে বেরিয়েছে কিনা ক্লিয়ার হচ্ছে না, কারণ একটা ভ্যালু 2.95 অনেক দূরে, অন্য ভ্যালু 3.05 অনেক দূরে। সো ভ্যালুগুলোর মাঝখানে ডিসটেন্স অনেক বেশি, ভ্যালুগুলো ক্লোজ ভ্যালু নয়, রিডিং গুলো ক্লোজ রিডিং নয়, তাই ওর ভ্যালু প্রিসাইজ নয়, প্রিসিশন নয়। মানে বি লোকটার উপরে ভরসা করা যায় না, কিন্তু বি এর যে ডেটা সেটা কিন্তু 3, ওটা কিন্তু অ্যাকুরেট, ডেটাটার উপরে ভরসা করা যায়। অ্যাকুরেসি মানে হচ্ছে ডেটার উপরে ভরসা করা যাবে, রেজাল্টের উপরে ভরসা করা যাবে। 3 এই রেজাল্টের ভরসা করা যায়, তাই ওটা অ্যাকুরেট, কিন্তু বি এই লোকটাকে ভরসা করা যায় না, তাই ও প্রিসাইজ নয়। এ লোকটাকে ভরসা করা যায়, তাই ও প্রিসাইজ। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। বি কিন্তু অ্যাকুরেট ভ্যালু দিয়েছে, বি এর সিচুয়েশন কি, বি হচ্ছে অ্যাকুরেট ভ্যালু দিয়েছে কিন্তু প্রিসাইজ দেয়নি। ওকে, চলো পরেরটা দেখছি। পরেরটা কি বলছে দেখি, বলছে if the density of a solution is 3.12 gram per ml, the mass of 1.5 ml solution in significant figure। ডেনসিটি দিয়ে দিয়েছে, মাস দিয়ে দিয়েছে না, ডেনসিটি দিয়েছে, ভলিউম দিয়েছে, তাহলে মাস কি হবে, মাস ইজ ইকুয়াল টু কি হয়, ডেনসিটি বাই ভলিউম, তাই তো। সিগনিফিক্যান্টের রুলস অনুযায়ী আমাদের ডেনসিটি দেখতে হবে কত ভ্যালু আছে, ডেনসিটি হচ্ছে 3.12, ভলিউম আছে 1.5। ডিভাইড করার আগে আমাদের চেক করে নিতে হবে কোথায় সিগনিফিক্যান্ট ফিগারের নাম্বার বেশি। 1.5 এ আছে 2 সিগনিফিক্যান্ট ফিগারস, 3.12 তে আছে 3 সিগনিফিক্যান্ট ফিগারস,
আনসার কাকে ফলো করবে? আনসার সবসময় লেস প্রিসাইজ কে ফলো করে। আনসার ফলো করবে তাহলে টু সিগনিফিক্যান্ট ফিগারস কে, অর্থাৎ আনসারে দুটো সিগনিফিক্যান্ট ফিগার থাকবে। আনসার সবসময় লেস প্রিসাইজ কে ফলো করে। আনসার লেস প্রিসাইজ কে ফলো করে। লেস প্রিসাইজটা কে? যেখানে কম সিগনিফিক্যান্ট ফিগার আছে, দ্যাট ইজ টু সিগনিফিক্যান্ট ফিগারস আছে। তাহলে আনসারটা এবার বের করে নেওয়া যাক। 3.12 আর 15 আছে, 3.12 আর 15 আছে। তো আনসারটা কি হবে একবার দেখে নেওয়া যাক। 3.12, আচ্ছা এটাকে আমরা 31.2 আর 15 করে দিচ্ছি। তাহলে 31.2 আর 15 যদি করে দিই, তাই তো বলেছে 1.5 ml দিয়েছে আর 3.12 গ্রাম পার ml দিয়েছে। ওকে, তাহলে 2 কেন হচ্ছে? 2 চলে আসছে যে আনসারে তো একটা তো 2 দেওয়া নেই, কোথাও কি ডেটা ভুল হয়ে গেল? গ্রাম পার ml, এটাও ml না, তাহলে কি ফর্মুলা ভুল লিখলাম? মাস ইকুয়াল টু কি ডেনসিটি বাই ভলিউম নয়? মাস ইকুয়াল টু ডেনসিটি, ডেনসিটি ও ডেনসিটি ইনটু ভলিউম, ফর্মুলা ভুল লিখে ফেলা হয়েছে। কেউ বলছিস না তোরা? মাস ইজ ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম, ডেনসিটি ইনটু ভলিউম করলে মাস পাওয়া যায়। আচ্ছা তাহলে আমরা যদি একটু চেঞ্জ করি, ডেনসিটি হচ্ছে কত? ডেনসিটি হচ্ছে 3.12 ইনটু ভলিউম হচ্ছে 1.5। এখানেও রুল একই থাকবে, 3 সিগনিফিক্যান্ট ফিগার আর 2 সিগনিফিক্যান্ট ফিগার। এখানে আছে 3 ফিগার্স, 3 সিগনিফিক্যান্ট ফিগার্স, এখানে আছে 2 সিগনিফিক্যান্ট ফিগার্স। আনসার তো লেস সিগনিফিক্যান্ট ফিগারকেই ফলো করবে। আনসারটা অলওয়েজ 2 সিগনিফিক্যান্ট ফিগারকেই ফলো করবে। তাহলে আমরা মাল্টিপ্লাইটা করে নিই। মাল্টিপ্লাইটা করে নিলে আমাদের দাঁড়াচ্ছে কত? 3.12 আর 1.5 মাল্টিপ্লাই করে নিই। আনসারে এসছে 4.68 আনসারে এসছে। বাট আমরা দেখে নিচ্ছি আনসার কাকে ফলো করবে? আনসার 2 সিগনিফিক্যান্ট ফিগারকে ফলো করবে। তার মানে 4.68 কে আমাকে 2 তে রেস্ট্রিক্ট করতে হবে। তার মানে 4.6 এ রাউন্ড অফ করতে হবে। 4.6 এ রাউন্ড অফ করতে গেলে পাশে 8 আছে, সো +1 হয়ে যাবে। রাউন্ড অফের পরে আনসার আসবে 4.7। সো 4.7 হচ্ছে কারেক্ট আনসার। চেক করতে হবে 4.7 গ্রাম কোথায় আনসার আছে। অপশন এ তে 4.7 গ্রাম আনসার আছে। সো 4.68 এসেছিল, বাট সিগনিফিক্যান্ট ফিগারকে অ্যালাউ করতে গেলে আমাকে 4.6 এ আনসারকে রেস্ট্রিক্ট করতে হবে, কারণ মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগারটা হচ্ছে এইটা 1.5। তাই 4.6 এ আনসারকে রেস্ট্রিক্ট করতে গেলে এখানে রাউন্ড অফ হবে, 8 আছে ওটা 6 কে 7 করে দেবে। সো 4.7 গ্রাম হচ্ছে এখানে কারেক্ট আনসার হবে। কেউ ভুল করে এখানে 4.68 করে এসো না, মার্কস কাটবে। 4.7ই কারেক্ট আনসার এখানে হতে চলেছে। সিম্পল প্রবলেম সিগনিফিক্যান্ট ফিগারের উপরে। চলো পরেরটা দেখে নিচ্ছি। এটা কি বলছে দেখো, বলছে the average molar mass of chlorine is 35.5 গ্রাম পার মোল। অ্যাভারেজ মোলার মাস কত বলছে? বলছে অ্যাভারেজ মোলার মাস হচ্ছে 35.5 গ্রাম পার মোল। এটা হচ্ছে অ্যাভারেজ মোলার মাস। দ্য রেশিও অফ 35 ক্লোরিন অ্যান্ড 37 ক্লোরিন, 35 ক্লোরিন আর 37 ক্লোরিনের মধ্যে রেশিওটা বের করতে বলেছে। সো রেশিও ক্যালকুলেট করে কেমন করে আমরা সেটা প্রথমে দেখে নিই। অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট ক্যালকুলেট করা হয় কেমন করে? অ্যাভারেজ অ্যাটমিক ওয়েটটা ক্যালকুলেট অ্যাকচুয়ালি করে কেমন করে সেটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট ইজ ইকুয়াল টু, অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট ধর ক্লোরিনের জন্য হোক বা যে কোনো কারোর জন্য হোক, কি করে ক্যালকুলেট করে? মোলার রেশিও থেকে ক্যালকুলেট করে। সো মোলার রেশিও থেকে কেমন করে ক্যালকুলেট করা হয় দেখো। ধরছি দুটো ক্লোরিন আছে বলেছে তো, সো ধরলাম 35 ক্লোরিনটার মোলার রেশিও হচ্ছে x এন্ড 37 ক্লোরিনের মোলার রেশিও তাহলে হবে 1 - x, কারণ টোটাল পার্সেন্টেজ আছে 1 বা 100। টোটাল পার্সেন্টেজ কত? সব ক্লোরিন মিলিয়ে, ক্লোরিনের সমস্ত আইসোটোপ মেলালে টোটাল পার্সেন্টেজ অফ ক্লোরিন কত? টোটাল ক্লোরিন কত? 1 বা 100%, এটাই বলবো। তাহলে টোটাল ক্লোরিন 100% বা 1। টোটাল ক্লোরিনের মধ্যে এটাকে বলছি মোলার রেশিও, মানে কি টোটাল ক্লোরিনের মধ্যে 35 ক্লোরিন কতটা? ওই 1 এর মধ্যে 35 ক্লোরিন হচ্ছে x পার্ট। তাহলে 37 ক্লোরিন কতটা? অবভিয়াসলি 1 - x পার্ট। তাহলে টোটাল ক্লোরিন হচ্ছে 1, 35 37 সব ক্লোরিন মিলিয়ে হচ্ছে 1। তাহলে টোটাল ক্লোরিন যদি 1 হয় তাহলে তার 35 পার্ট ধরলাম x
আর 37 পার্টটা ধরলাম, তাহলে 1 - x। এটা হচ্ছে ন্যাচারাল মোলার অ্যাবান্ডেন্স, মানে এই রেশিওতেই ন্যাচারালি ক্লোরিনের আইসোটোপগুলো এক্সিস্ট করে, এই রেশিওতেই ন্যাচারালি ক্লোরিনের আইসোটোপগুলো এক্সিস্ট করে। তাহলে x আর 1 - x। এখন তাহলে আমাদের অ্যাভারেজ অ্যাটমিক ওয়েটের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে x মোলার রেশিও ইনটু তার অ্যাটমিক ওয়েট প্লাস 1 - x মোলার রেশিও ইনটু তার অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই টোটাল মোলার রেশিও, দ্যাট ইজ x প্লাস 1 - x, যেটা টোটালটা অবভিয়াসলি 1 ই থাকবে। এই অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট বলে দিয়েছে কোশ্চেনে 35, তার মানে আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে 35.5 ইজ ইকুয়াল টু 35x প্লাস 1 - 35x, সরি 1 - 37, না 1 - x ইন্টু 37, 1 - x ইন্টু 37 ডিভাইডেড বাই 1। এই ইকুয়েশন পেরিয়ে গেছি, এখান থেকে x সলভ করে ফেলতে হবে, এখান থেকে কুইকলি x সলভ করবে। x যদি বেরিয়ে যায় তাহলে x পুট করবে, 1 - x পুট করবে, রেশিও পেয়ে যাবে, যেটা আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে। সো কোশ্চেনে অপশন দিয়ে দিয়েছে 4:1 হতে পারে রেশিও, 3:1 হতে পারে, 2:1 হতে পারে, 1:1 হতে পারে। সো কোনটা হবে তোমাকে এখান থেকে এক্সট্রা ক্যালকুলেট করে বের করতে হবে। x এর ইকুয়েশন পেয়ে গেছি, 35.5 হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট ইজ ইকুয়াল টু 35x প্লাস 1 - x হচ্ছে ওর প্রপোর্শন ইনটু 37 হচ্ছে ওর অ্যাটমিক ওয়েট। তাহলে 1 - x ইনটু 37 ডিভাইডেড বাই টোটালটা, টোটালটা মানে 100, 100 মানে এখানে 1, কারণ টোটাল ডিভাইডেড বাই 100 তো করবো না, সবটাই 1 এর রেসপেক্টে করেছি। একজন x আছে তো অন্যজনকে 1 - x ধরেছি, তাহলে এখানে 1 হচ্ছে টোটালটা তোমার, তাই তো? তাহলে 35x প্লাস 1 - x ইনটু 37 বাই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 35.5। এখান থেকে x সলভ করবে, x সলভ করে x আর 1 - x এর রেশিও বলবে, যেটা তোমাকে আনসারে বের করতে হয়েছে। এখান থেকে x সলভ করা পার্টটাতে যাচ্ছি না, এটা নিজেরা করে নেবে, বোর্ড ওয়ার্ক পাঠিয়ে দেবো, নিজেরা করে নেবে। চলো পরেরটায় যাচ্ছি। কি বলছে দেখো, বলছে দ্য মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন হিস্টামিন, হিস্টামিন মলিকুলের নাইট্রোজেনের মাস পার্সেন্টেজ ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা, হিস্টামিন মলিকুলার স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে, এখান থেকে আগে মলিকুলার ফর্মুলাটা দেখে নিতে হবে। হিস্টামিন মলিকুলার স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে, এখান থেকে নাইট্রোজেনের মাস পার্সেন্টেজ বের করতে বলেছে। এই মলিকুলার ফর্মুলা থেকে আগে এক্সাক্ট মলিকুলটাতে কে কোথায় কি আছে দেখে নেওয়ার চেষ্টা করি। পয়েন্টগুলোতে আমরা জানি কার্বন থাকে, সো পয়েন্টগুলোতে কার্বন পুট করে দিয়েছি প্রথমে, আমরা জানি পয়েন্টগুলোতে কার্বন থাকে, সো পয়েন্টগুলোতে প্রথমেই কার্বনকে পুট করে দিয়েছি। এবারে দেখতে হবে প্রত্যেকটা কার্বনে কি 4টে ভ্যালেন্সি আছে, না থাকলে হাইড্রোজেন লাগাতে হবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সঙ্গেও তাহলে একটা হাইড্রোজেন এখানেও বসবে, নাইট্রোজেনের সঙ্গেও হাইড্রোজেন একটা বসবে। আচ্ছা, আর কি আছে, এখানে কার্বন আছে, এখানেও একটা হাইড্রোজেন বসবে, এই কার্বনটা টেট্রাভ্যালেন্সি আছে, এখানে CH2 বসবে, এখানেও CH2 বসবে, কারণ দুটো করে ভ্যালেন্সি বাকি ছিল, সো দুটো করে হাইড্রোজেন বসে যাবে। তাহলে ফাইনাল ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, C কটা আছে 1 2 3 4 5 6, C6, H কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, H10, N কটা আছে, N আছে 1, এই ধরো এখানে তো N আছে, সরি এইখানে তো CH নেই, এখানে N আছে, এখানে কোয়েশ্চেনে তো N দেওয়া আছে, ওকে এখানে CH নেই, তাহলে এখানে N আছে আগে থাকতে, ঠিক আছে। তাহলে এখানে যদি N থাকে তাহলে এখানে কোনো CH নেই, তাহলে কার্বন হাইড্রোজেন একটা করে কমে যাবে, তাহলে কার্বন হবে C5 আর হাইড্রোজেন হবে H9 আর N 3টে আছে। এই হচ্ছে মলিকুলার ফর্মুলা বেরিয়ে গেল, কারণ এখানে N বলে দিয়েছিল N আছে, আমরা ভুল করে এখানে CH করে দিয়েছিলাম, এখানে N আছে আগে থাকতেই বলে দেওয়া আছে হিস্টামিন মলিকুলার স্ট্রাকচারে। তাহলে এখানে N আছে, বাকি কার্বন আছে পয়েন্টগুলোতে, কার্বনের ভ্যালেন্সি যেখানে 4-এর থেকে কম আছে ওখানে অতগুলো করে হাইড্রোজেন অ্যাড করে দেওয়া হয়েছে। এতে দেখা গেল কার্বন টোটাল আছে 1 2 3 4 5টা, হাইড্রোজেন আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা, নাইট্রোজেন আছে 3টে। এই হচ্ছে মলিকুলটার স্ট্রাকচার, মলিকুলটার ফর্মুলা। তাহলে প্রথমের মলিকুলার ওয়েট বের করে নি, মলিকুলার ওয়েট হবে হচ্ছে 12 × 5 প্লাস হাইড্রোজেন আছে হচ্ছে 1 × 9
প্লাস নাইট্রোজেন আছে হচ্ছে 14 ইন্টু 3, টোটালটা অ্যাড করলে আমাদের মলিকুলার ওয়েট বেরিয়ে যাবে 60 প্লাস 9 প্লাস 42, সো 60 আর 42 তে হয় 102, 102 আর 9 এ হবে 111, তাহলে মলিকুলার ওয়েট বেরিয়ে গেল। এই মলিকুলার ওয়েটের মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজ কতটা? এই তো 14 ইন্টু 3, এটাই নাইট্রোজেনের পার্সেন্টেজ, তাহলে নাইট্রোজেনের পার্সেন্টেজ বেরোবে 42/111 ইন্টু 100, আনসার যেটা বেরোবে সেটাই হচ্ছে আনসার। কারণ নাইট্রোজেনের কন্ট্রিবিউশন কত এই টোটাল ফর্মুলাতে? টোটাল ফর্মুলাতে নাইট্রোজেনের কন্ট্রিবিউশন হচ্ছে 42 পার্ট, 14 ইন্টু 3, এটাই হচ্ছে নাইট্রোজেনের কন্ট্রিবিউশন, বাই টোটালটার মলিকুলার ওয়েট কত বেরোলো 111, সো 42/111 ইন্টু 100 করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো, যেটা হবে সেটাই হচ্ছে আনসার। এখানে অপশন দেওয়া নেই, অপশন যদি থাকতো তাহলে যেটা হতো সেটাই আনসার। আনসারটা বের হচ্ছে 37.84 দেওয়া আছে, একবার চেক করে নেবে, এটা করলে 37.84 এ আসা উচিত। চলো পরেরটা দেখে নিচ্ছি। বলছে দ্য রেশিও অফ দ্য মাস পার্সেন্টেজ কার্বন অ্যান্ড হাইড্রোজেন and carbon and oxygen of a saturated acyclic organic compound X are 4:1 and 3:4 respectively. Okay, 4:1 and 3:4 respectively. Then the moles of oxygen required for complete combustion of the 2 mole of the compound X is, আচ্ছা মানে কম্পাউন্ডটা ডিটেল কিছু বলে দিচ্ছে না, বলছে কম্পাউন্ডে কার্বন হাইড্রোজেন আছে এন্ড কম্পাউন্ডে যে কার্বন হাইড্রোজেন আছে তার রেশিও হচ্ছে 4:1, কম্পাউন্ডে আবার কার্বন অক্সিজেনও আছে তার রেশিও হচ্ছে 3:4। কম্পাউন্ডটাকে অক্সিজেনে বার্ন করা হবে, কম্পাউন্ডটা হচ্ছে স্যাচুরেটেড অ্যাসাইক্লিক অর্গানিক কম্পাউন্ড। আচ্ছা এখান থেকে কিছু হিন্ট পাওয়া যেতে পারে, কারণ অ্যাসাইক্লিক কম্পাউন্ডের একটা ডেফিনিট ফর্মুলা থাকে। আচ্ছা এই কম্পাউন্ডটাকে অক্সিজেনে বার্ন করা হচ্ছে, তাহলে 2 মোল এরকম কম্পাউন্ডকে বার্ন করতে কত মোল অক্সিজেন লাগবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। 2 মোল এরকম একটা কম্পাউন্ডকে বার্ন করতে কত মোল অক্সিজেন লাগবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। প্রথমে আমরা এখানে অ্যাসাইক্লিক কম্পাউন্ড বলতে কি বুঝি সেটা আমাদের একটু দেখে নিতে হবে। অ্যাসাইক্লিক কম্পাউন্ডগুলোর জেনারেল ফর্মুলা হয় CnH2n+2O2। মনে রাখতে হবে যদি অক্সিজেন ওয়ালা কম্পাউন্ড হয় তাহলে জেনারেল ফর্মুলাটা হবে এদের CnH2n+2। যেরকম অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি? CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের জেনারেল ফর্মুলা। অ্যালকিনের CnH2n, অ্যালকাইনের এরকম যে জেনারেল ফর্মুলাগুলো হয়, সেরকম অ্যাসাইক্লিক কম্পাউন্ড হলে তার জেনারেল ফর্মুলা হয় যেখানে অক্সিজেনের প্রেজেন্স আছে অলরেডি CnH2n+2O2 জেনারেল ফর্মুলা। তাহলে এখান থেকে কার্বনের পার্ট কতটা আগে দেখার চেষ্টা করি। কার্বন থাকবে হচ্ছে 12 ইন্টু n, কার্বনের পার্সেন্টেজ যদি বের করার চেষ্টা করি তাহলে কার্বনের পার্সেন্টেজ বেরোবে হচ্ছে 12n হচ্ছে কার্বনের কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই টোটাল মলিকুলার ওয়েট ইন্টু 100, এটা কার্বনের পার্সেন্টেজ বেরোবে, কারণ আমাকে এখানে পার্সেন্টেজগুলোর রেশিও দিয়ে দিয়েছে, তাই না? আর পার্সেন্টেজ বেরোয় কেমন করে? একটু আগেই তো আমরা দেখলাম পার্সেন্টেজ কেমন করে বেরোয়। পার্সেন্টেজ বেরোয় হচ্ছে নিজের কন্ট্রিবিউশন বাই মলিকুলার ওয়েট ইন্টু 100, নিজের কন্ট্রিবিউশন বাই মলিকুলার ওয়েট ইন্টু 100, যেখানে নিজের কন্ট্রিবিউশনটা ছিল 14 ইন্টু 3। তাহলে এখানেও সেম ওয়েতে কার্বনের পার্সেন্টেজ কি করে বেরোবে? কার্বনের নাম্বার হচ্ছে n আর ওর হচ্ছে অ্যাটমিক ওয়েট হচ্ছে 12, তাহলে 12n বাই মলিকুলার ওয়েট, 12 ইন্টু n, কার্বনের কন্ট্রিবিউশনটা কত? 12 ইন্টু n, এটা কার্বনের কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট যেটা জানা নেই ইন্টু 100, এটা পার্সেন্টেজ অফ কার্বন। আচ্ছা পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত বেরোবে? তাহলে হাইড্রোজেনের কন্ট্রিবিউশন দেখতে হবে। হাইড্রোজেনের কন্ট্রিবিউশন হচ্ছে 2n+2 ইন্টু 1, অ্যাটমিক ওয়েট হচ্ছে 1 আর আছে কটা? 2n+2 খানা আছে, ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট ইন্টু 100। এবার কার্বন হাইড্রোজেনের রেশিও কোশ্চেনে বলে দিয়েছে 4:1, এখান থেকে nটা কি বেরোতে পারে? মনে হচ্ছে বেরোতে পারে। সো রেশিও 4:1 করছি, দ্যাট ইজ 12n by molecular weight into 100 from carbon by 1 into 2n+2 by molecular weight into 100। এই রেশিওটা কোশ্চেনে বলে দিয়েছে 4:1। তাহলে এখানে তো অনেকেই কেটে যাচ্ছে, মলিকুলার ওয়েট কাটছে, 100 কাটছে, 12n by 2n+2 থাকছে।
12n by 2n plus 2, 12n by 2n plus 2 is equal to হচ্ছে 4। আচ্ছা 2 যদি কমন নিয়ে নেওয়া হয়, আচ্ছা 4 মানে এখানে 3 হয়ে গেল, তাহলে 3n by 2n plus 2, 3n by 2n plus 2 হচ্ছে 1, তাহলে 3n is equal to 2n plus 2, that is n is equal to 2, n 2 বের হচ্ছে এখান থেকে সলভ করলে। ওকে, তাহলে কার্বনের পার্সেন্টেজ আমরা পেয়েছি 12n বাই মলিকুলার ওয়েট ইনটু 100, হাইড্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে 1 ইনটু 2n প্লাস 2 বাই মলিকুলার ওয়েট ইনটু 100, রেশিওটা হচ্ছে 4:1। এই রেশিওটা ইউজ করলাম এন্ড ইউজ করে আমরা n এর ভ্যালু ক্যালকুলেট করলাম, n বেরিয়েছে 2, n বেরিয়েছে 2, n টা ঠিকই বেরিয়েছে কিনা একবার অক্সিজেনের সঙ্গে আমরা ট্যালি করে নিতে পারি। এখানে অক্সিজেন বসানো আছে, অক্সিজেনের সঙ্গে ট্যালিটাও করে নিতে পারি, না করলেও চলবে বাট করেও নিতে পারি। যে 12n দ্যাট ইজ 12 ইনটু 2 বাই মলিকুলার ওয়েট ইনটু 100, এটা কার্বন হয়ে গেল, আর অক্সিজেনটা কত 2 আছে দেখতেই পাচ্ছি, তাহলে 2 বাই টোটাল মলিকুলার ওয়েট ইনটু 100, 32 বাই টোটাল মলিকুলার ওয়েট ইনটু 100, এটা করলে 3:4 আসা উচিত, ট্যালি করে নিতে পারি। n এর ভ্যালু 2 বেরিয়েছে, n এর ভ্যালু যদি 2 বেরোয় তাহলে মলিকুলটার ফর্মুলা কি দাঁড়াচ্ছে? ফর্মুলা দাঁড়াচ্ছে C2 সঙ্গে আসছে H, C2 সঙ্গে আসছে হচ্ছে H9 না, H9 না, 2n plus 2, so 2 into 2 plus 2 and O2, that is C2 H 2 into 2, that is 4 plus 2 H6O2, তাহলে মলিকুলটার ফর্মুলা পেলাম C2H6O2। এবারে এর অক্সিজেনে কে বার্ন করতে হবে, C2H6O2 একে অক্সিজেনে বার্ন করছি, বলেছে 2 মোল এরকম বার্ন করতে হবে, হাউ মাচ মোল অক্সিজেন লাগবে, এটাই কোশ্চেন ছিল। এখানে যে জিনিসটা তুমি হয়তো জানতে না বাট তোমার জেনে নিতে হবে, সেটা হচ্ছে অ্যাসাইক্লিক কোন কম্পাউন্ড যদি হয়, অ্যাসাইক্লিক কম্পাউন্ডের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2। এর উপরে বেস করে আমি পার্সেন্টেজ কার্বন বের করেছি, মলিকুলার ফর্মুলাটাকে অ্যাজিউম করে পার্সেন্টেজ কার্বন বের করেছি, পার্সেন্টেজ হাইড্রোজেন বের করেছি, তাদের রেশিও করেছি 4:1 এর সঙ্গে সেটাকে ইকুয়াল করেছি, n এর ভ্যালু ক্যালকুলেট করেছি, n ক্যালকুলেট করতে ফর্মুলাটা পেয়েছি, এবারে ফর্মুলার উপরে অক্সিজেনের বার্নিং হবে, সো সেই ইকুয়েশন লেখার চেষ্টা করছি। অক্সিজেনের বার্নিং হচ্ছে, আচ্ছা বার্নিং হলে কার্বন পার্ট আছে, হাইড্রোজেন পার্ট আছে, এরা কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি করবে, ডেফিনেটলি কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, ওয়াটার তৈরি করবে। আচ্ছা কার্বন ছিল দুটো, তাহলে ডেফিনেটলি কার্বন ডাই অক্সাইড দুটো তৈরি হবে। ওয়াটার আছে 6টা, তার মানে ডেফিনেটলি হাইড্রোজেন আছে 6টা, ডেফিনেটলি ওয়াটার 3টে তৈরি হবে, ওয়াটার 3টে তৈরি হবে। আচ্ছা এবারে দেখি তাহলে কার্বন কটা লাগলো, কার্বন দুটো ছিল ওখানে, তার মানে দুটো কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। হাইড্রোজেন 6টা ছিল, তার মানে ওখানে 6টা হাইড্রোজেন তো পেয়ে গেছি জলের মাধ্যমে। টোটাল এতে অক্সিজেন কটা তৈরি হয়েছে, এদিকে এদিকে অক্সিজেন এসছে হচ্ছে 4টে আর 3টে 7টা, 7 অক্সিজেন এসছে, 4টে অক্সিজেন এসছে, 3টে অক্সিজেন এসছে, 7টা অক্সিজেন, 7টার মধ্যে দুটোতে এদিকেই আছে, দুটোতে এদিকেই আছে, তাহলে এখানে কটা থাকবে, এখানে 5টা অক্সিজেন তাহলে পড়ে থাকার কথা, 4 আর 3 7, 7এর মধ্যে দুটো এখানে আছে। আচ্ছা দুটো মানে 5টা অক্সিজেন হলে 10 হয়ে যাচ্ছে এখানে, তার মানে 5/2 অক্সিজেন এখানে থাকা উচিত। ওকে, তার মানে ব্যালেন্স ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে যে কার্বন থেকেও কার্বন ডাই অক্সাইড তৈরি হয় বার্ন হলে, হাইড্রোজেন পার্টটা থেকেও ওয়াটার তৈরি হয়, এছাড়া আর কিছু তৈরি হবে না। অক্সিজেন পার্টটা তো এইগুলোতেই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি করতে ইউজ হয়ে যাচ্ছে, সঙ্গে অ্যাডিশনাল অক্সিজেনও দিচ্ছি বার্ন করার জন্য। ব্যালেন্স ইকুয়েশন করছি কেমন করে, যে কার্বন আছে দুটো, তাহলে এখানে 2C হবে, হাইড্রোজেন 6টা, তাহলে 3H2 হবে, এতে রাইট সাইডে আর কোনো প্রোডাক্ট নেই, তাহলে টোটাল অক্সিজেন হচ্ছে 7 করতে গেলে এখানে তো 2 হয়ে গেছে, তাহলে আর 5 অক্সিজেন মানে O2 এর আগে 5/2 পুট করতে হবে, 5/2 O2 হলেই এখানে পুরো ইকুয়েশনটা ব্যালেন্সড। তাহলে এখন দেখতে পাচ্ছি 1 মোলের জন্য 5/2 মোল অক্সিজেন লাগলো, কোশ্চেনে জিজ্ঞেস করেছিল ফর 2 মোল, 2 মোলের জন্য 5 মোল অক্সিজেন লাগবে ফর কমপ্লিট কম্বাশন, দিস শুড বি দ্য আনসার। যে যদি 1 মোল হয়, স্টয়কিওমেট্রি ব্যালেন্স ইকুয়েশন বলছে 5/2 মোল অক্সিজেন লাগলো, তাহলে যদি 2 মোল হয় তাহলে ক্লিয়ারলি ইনটু 2 করে দিচ্ছি, 5 মোল অক্সিজেন লাগছে অ্যাকর্ডিং টু স্টয়কিওমেট্রি ক্যালকুলেশনস। ওকে, আচ্ছা আমাকে বলো যে প্রবলেমগুলো বুঝতে পেরেছো কিনা, মোটামুটি ভাবে মাথায় ঢুকেছে কিনা, যারা যারা আছো। সাগনিক একে একে রেসপন্স করে জাস্ট আমাকে একটু বলো, সাগনিক মাথায় ঢুকেছে এমসিকিউ প্রবলেম? ওকে, চৈতি এমসিকিউ গুলো মাথায় ঢুকেছে? ভার্গব তুমি বিশেষ করে বলো, ভার্গব তোমার মাথায় ঢুকলো এমসিকিউ গুলো, কেমন করে সলভ করছি? আরো হবে, আরো হবে।
ওকে, প্রিয়দর্শিনী তোমার মাথায়, প্রিয়দর্শিনী, সোহাম, ইকশান, ইকশান, অদ্রিজা। নিউমেরিক্যালের এই যে এমসিকিউ এর পিডিএফটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে প্রবলেমগুলো, বাড়িতে নিজেরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে। অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ এর এখন থেকে আমি যা যা পিডিএফ হবে এমসিকিউ গুলো গ্রুপে পোস্ট করব। এট দ্য সেম টাইম চ্যাপ্টার ওয়াইজ কিছু স্টাডি ম্যাটেরিয়ালও গ্রুপে পোস্ট করব, যেটা নিট এবং জেইর জন্য তোমার কাছে ইম্পর্টেন্ট, যেখানে বেশ কিছু ফর্মুলা লেখা আছে। পিডিএফটা তো থাকছেই, পিডিএফ এর সঙ্গে অ্যাডিশনাল কিছু ফর্মুলাও থাকবে, যেগুলো তোমার স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারো। সেখানেও বেশ কিছু এমসিকিউ পাবে, সেগুলো সলভ করতে পারো। এখানেও যে এমসিকিউ গুলো আছে এগুলো সলভ করবে। সো যত রকমের এমসিকিউ সলভিং এবার থেকে শুরু করে দাও। এমসিকিউ যত তাড়াতাড়ি সলভ করতে পারবে ততই কিন্তু আলটিমেটলি লাভের লাভ হবে। নেক্সট ক্লাসে, নেক্সট ফ্রাইডেতে এগেন এই চ্যাপ্টারের উপরে আরো কিছু এমসিকিউ নিয়ে আসবো। এই চ্যাপ্টার থেকে প্রায় 20-25টা এমসিকিউ আমরা সলভ করার চেষ্টা করব। সো নেক্সট ক্লাসে ফার্দার আরো কিছু এমসিকিউ থাকছে। আজকে ক্লাসকে এখানে আর লেংদি করছি না, অলরেডি 12টা মোটামুটি বাজতে যাচ্ছে, লেংদি করছি না। আজকে ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার এমসিকিউ থাকবে এন্ড এই চ্যাপ্টার নিয়ে আবার আমরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এছাড়াও অফলাইন নরমাল যেরকম ক্লাস ছিল সেই ক্লাসে যেরকম ক্লাসেস হচ্ছে সেরকম থাকবে। ওকে, তাহলে আজকে ক্লাস আমরা এখানে ড্রপ করছি। চলো টাটা, গুড নাইট।